নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা রমণী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। হিমালয় বক্ষে বিরাজিত একটি উপত্যকায় একটি সুন্দর শহর কিরূপে স্থাপিত হইয়াছিল তাহা কেহ বলিতে পারে না। কিন্তু সে শহরে যে আসে সেই প্রকৃতির মধুর সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হয়। কয়েকজন পেনশনপ্রাপ্ত সাহেব এই স্থানটিতে বাস্তুভিটা নির্মাণ করিয়াছেন। সেই কারণে শহরটিতে বিস্তর শ্বেতাঙ্গ পুরুষ ও মহিলার সমাগম হইত। সিমলায় যখন মরশুম পড়ে এখানকার জনকোলাহল তখনই বাড়িয়া ওঠে। বিশেষত যে বৎসর বায়ুসেবনের হুজুগ বৃদ্ধি হইত সে বৎসর বাঙালি টোলাটি একেবারে গুলজার হইত। বাংলাদেশের অনেক বড়লোকই সেই উপলক্ষে এখানে পদার্পণ করিতেন। আমি বড়লোক নহি, বায়ুভক্ষণেরও আমার কোনো আবশ্যক ছিল না, তবু আমি এখানে বেড়াইতে আসিয়াছি। শখ করিয়া নহে। প্রায় কোনো স্থানেই 2 মাসের বেশি থাকিতে প্রবৃত্তি হয় না। এখানে আমি 6 মাস আছি। মন টিকে আছে কিনা সে কথা কোনোদিনও চিন্তা করি নাই। একটি ক্ষুদ্র বাংলো আমার বাসগৃহ। দূর অরণ্য হইতে বায়ুর হিল্লোল আসিয়া পুরাতন সুখের স্মৃতি মনের মধ্যে জাগাইয়া যায়। মধ্যে মধ্যে অরণ্য কুসুমের সৌরভে আমার বাংলোখানি আচ্ছন্ন হয় এবং বাতায়ন পথে গিরিশৃঙ্গের সহিত ধূমকান্তি মেঘের আলিঙ্গন দেখিতে দেখিতে যেন কোনো দূর স্বপ্নরাজ্যে ভাসিয়া যায়। আমার অতৃপ্ত কামনা পাহাড়ের বাহিরে বহিঃপৃথিবীর মধ্যে ব্যপ্ত হইবার সুবিধা না পাইয়া যেন সেই সংকীর্ণ স্থানটিতে ব্যাকুলভাবে ঘুরিয়া বেড়াইত। কিন্তু আমার কি হইয়াছে আমি ঠিক বুঝিতে পারি না। বাংলোয় আরও 2টি প্রাণীর সহিত আমি একত্র বাস করি। একজন সেই দেশীয় একটি ভৃত্য, নাম লখিয়া। সে বহুরূপী, কখনো ভৃত্য, কখনো পাচক, কখনো দারোয়ান। আরদালিগিরিও যে তাহাকে 2-1 করিতে হয় নাই তাহা বলিতে পারি না। লুচি ভাজিতে ও জুতা ব্রাশ করিতে সে সমান তৎপর। আমার অন্য সহচরটির নাম রামচরণ। সে আমার পিতামহের আমলের ভৃত্য। রামচরণের বাল্য জীবনের ইতিহাসটি করুণ রসসিক্ত। সে আমার পিতার বয়সী। সে যখন আমাদের বাড়ি আসিয়াছিল শুনিয়াছি তখন তাহার বয়স 13 বৎসর। এখন তাহার পেনশন লইবার বয়স হইয়াছে 55 উত্তীর্ণ হইয়াছে। কিন্তু সে শেষ দিন পর্যন্ত আমাদের পরিচর্যা করিবে এরূপ সংকল্পই স্থির করিয়াছে। পিতামহ আশ্রিত বৎসল ছিলেন। তিনি রামচরণকে একটি বাড়ি দিয়াছিলেন। রামচরণের বিবাহও তিনি দিয়া যান। কিন্তু হতভাগ্যের গার্হস্থ্য সুখ স্থায়ী হইল না। রামচরণের হস্তেই তাহার পত্নী মুক্তকেশী একটি পুত্র সন্তান উপহার দিয়া বিধাতার আহ্বানে পৃথিবী ছাড়িয়া চলিয়া গেল। মাতৃহীন শিশুকেও বাঁচাইতে পারা গেল না। রামচরণ অশ্রু মুছিয়া আমার পিতামহের কাছে আসিয়া বলিল, জ্যাঠামশাই, সংসার ধর্ম সব শেষ করে এসেছি। এই ঘরে চাবি নেন। আমার আর বাড়ি ঘরে দরকার নেই, বৈঠকখানার এক কোণেই পড়ে থাকব। পিতামহ কথাটা বুঝিলেন। দাসদাসীর বেদনাবোধের শক্তি নষ্ট করিবার মতো বিদ্যা বুদ্ধি তাহার ছিল না। তিনি বলিলেন, কি বলবো বাবা, তোকে সংসারী করবার জন্য আমরা যথাসাধ্য করেছি। শোক কিঞ্চিত পুরাতন হইলে তাহার অনেক শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিয়াছিল আর একটি দ্বার পরিগ্রহ করিলে তাহার সংসার ধর্ম পুনর্বার বজায় হইতে পারে। রামচরণ সে কথার কোনো উত্তর দিত না। সে আমার ভগিনী সুরবালাকে কোলের মধ্যে টানিয়া লইয়া বলিত, এদের নিয়েই আমার সংসার। আমি সূতিকা গৃহ হইতে বাহির হইলে রামচরণই আমাকে কোলে তুলিয়া লয়। সংসারে আসিয়া মাতৃক্রোর হইতে সর্বপ্রথম তাহার ক্রোরেই আশ্রয় লাভ করি। মা আমার স্বর্গে গিয়াছেন,
এখনো কত সময় রামচরণের স্নেহের কোলে মাথা রাখিয়া দগ্ধ জীবন শান্ত করি। রামচরণের নিকট আমি এখনো খোকাবাবু। আমার স্নেহময়ী ভগিনী সুরবালাকেও রামচরণ কম ভালোবাসিত না, কিন্তু সুরবালার জন্য রামচরণের কোনো আক্ষেপ নাই। সুরবালাকে রামচরণ ননী বলিয়া ডাকিত। ননীর জন্য সময়ে সময়ে তাহার মন কেমন করিত, কিন্তু ননী সম্বন্ধে সে নিশ্চিন্ত। আমার ভগিনীপতি ভবেশবাবু একজন বড় ডেপুটি। দুই হস্তে উড়াইবার মতো পৈতৃক সঙ্গতি থাকা সত্ত্বেও তিনি কেন চাকরি করেন সে রহস্য আমি কখনো ভেদ করিবার চেষ্টা করি নাই। বোধ করি রায়বাহাদুর খেতাবি তাহার একমাত্র লক্ষ্য নহে। যাহা হোক, সুরবালা যোগ্য পাত্রেই পড়িয়াছে। সুরবালা সংসারের কর্ত্রী। আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগিনীপতি তাহাকে তাহার উপরওয়ালা ম্যাজিস্ট্রেট অপেক্ষা অধিক ভয় করিতেন। আমি যে দিনের কথা বলিতেছি সেদিন বৈশাখ মাস। অপরাহ্নে হঠাৎ মেঘ করিয়া বৃষ্টি আসিল। বাংলোর সার্সিগুলা বন্ধ করিয়া আমি একখান নেয়ারের খাটে শুইয়া শূন্য দৃষ্টিতে ঘরের কড়িকাঠের দিকে চাহিয়া কি ভাবিতেছিলাম, তাহা তখন কেহ আমাকে জিজ্ঞাসা করিলেও বলিতে পারিতাম না। রামচরণ আমার মাথার কাছে বসিয়া দেশে আমাদের বাগানে এবার কি পরিমাণে আম ফলিয়াছে তাহারই আলোচনা লইয়া ব্যস্ত ছিল। সে কথা দুই একবার আমার কর্ণে প্রবেশ করিল। শেষে রামচরণ উঠিয়া একটা জানালা খুলিয়া দিল। একটা জলের ঝাপটা ঘরের মধ্যে প্রবেশ করিল। রামচরণ জানালা বন্ধ করিয়া আমার পায়ের কাছে আসিয়া বসিল। বলিল, খোকাবাবু, তোমার পায়ে একটু হাত বুলোই। আমার চক্ষু সিক্ত হইয়া উঠিল। হঠাৎ বোধ করি পূর্ব কথা রামচরণের মনে পড়িয়া গেল। সে বলিল, খোকাবাবু, অল্পের জন্যে এমন সাজানো সংসারটা নষ্ট করলে, এ আফসোস মরলেও তো আমার যাবে না। রামচরণ আমার সংসার ত্যাগের কারণ জানিত। পৃথিবীতে আমরা তিনজন মাত্র লোক ইহা জানিতাম, রামচরণ, আমি আর একজন। সে কে তা একটু ভাঙিয়া বলিলে কথাটা বুঝিতে পারা যাইবে। সে অনেক পূর্বকার কথা, প্রায় 10 বৎসর পূর্বে। আমার বয়স এখন 27 বৎসর। এখন আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ নামক চক্রচিহ্নিত শিক্ষিত যুবক। কিন্তু যে ক্ষুদ্র ঘটনাটি এই তুচ্ছ জীবনের গতি পরিবর্তিত করিয়াছিল তাহা ঠিক 10 বৎসর পূর্বেই সংঘটিত হইয়াছিল। 10 বৎসর পূর্বের সহিত আজিকার দিনের ঘনিষ্ঠ সম্বন্ধ আমি মর্মে মর্মে অনুভব করিতেছি। 17 বৎসর বয়সের যে উৎসাহ, উদ্যম, যে প্রফুল্লতা, যে হৃদয় ভরা স্ফূর্তি, তাহার তুলনা দুর্লভ। বর্ষা জলপুষ্ট লতার শ্যামলতা, প্রভাতপদ্মের বর্ণের অরুণিমা, শরতের পূর্ণ চন্দ্রের শুভ্র কিরণে জ্যোথিকার হাসি, এ সকল অনেকবার দেখিয়াছি। কখনো কখনো মুগ্ধও হইয়াছি। কিন্তু নারী মুখের সৌন্দর্য কি তাহা তখন ঠিক বুঝিতে পারিতাম না। যে সৌন্দর্য চিরদিন চিত্তকে মরীচিকার মতো উৎক্ষিপ্ত করিয়া শূন্যে মিশাইয়া যায়, তাহার মহিমা তখনও আমি অনুভব করিতে পারি নাই। 17 বৎসর বয়সে এলে পাশ করিয়া আমি সুরবালার শ্বশুরবাড়ি যাই। সুরবালার বয়স তখন 15 বৎসর। তাহার 1 বৎসর পূর্বে সুরবালার বিবাহ হইয়াছিল। আমার ভগিনীপতি ভবেশবাবু তখন বিএ পাশ করিয়া প্রেসিডেন্সিতে এমএ পড়িতেন। পূজার ছুটিতে তিনি বাড়ি আসিয়াছিলেন। আমি পূজার অবকাশে সুরবালাকে দেখিতে তাহাদের বাড়ি গিয়াছিলাম। আমি ভবেশবাবুদের বাড়ি উপস্থিত হইলে ভবেশবাবু আমাকে আদর করিয়া একেবারে অন্দরমহলে লইয়া চলিলেন। তাহার শয়নকক্ষে দুখানি চেয়ারে আমরা মুখোমুখি হইয়া গল্প করিতেছি। এমন সময়ে একটি যুবতী কি কিশোরী ঠিক বলিতে পারি না, সুরবালার প্রায় সমবয়স্কা একটি সুন্দরী, দাদা বড় মজা হয়েছে বলিয়া উন্মুক্ত হাস্যে যেন হঠাৎ কক্ষটি ঝঙ্কারিত করিয়া বিদ্যুতের মতো সেই কক্ষে প্রবেশ করিল। হঠাৎ আমাকে দেখিয়া মুখখানি লাল করিয়া থমকিয়া দাঁড়াইল। তাহার হাসি ও ব্যস্ততা মুহূর্তের মধ্যে অদৃশ্য হইল।
এক মুহূর্ত সেখানে দাঁড়াইয়া মুখখানি নত করিয়া অত্যন্ত অপ্রস্তুতভাবে গৃহ হইতে চলিয়া গেল। তাহার দাদা তাহাকে ফিরাইবার জন্য কতবার ডাকিলেন, দ্বার পর্যন্ত অগ্রসর হইয়া তাহাকে ডাকিলেন। সুন্দরী ফিরিল না। ভবেশবাবু বলিলেন, রমণীর বড় লজ্জা, তোমাকে দেখেও লজ্জা। তাহার হাস্যময় মুখখানি হঠাৎ গম্ভীর হইয়া উঠিল। আমি জানিতাম রমণী কে। রমণী ভবেশবাবুর কনিষ্ঠা সহোদরা। রমণী বিধবা, সে সংবাদও রাখিতাম। পূর্বে আর কখনো ভবেশবাবুদের বাড়ি যাই নাই, রমণীকে এই সর্বপ্রথম দেখিলাম। কিন্তু কি দেখিলাম, এমন আর কখনো দেখিয়াছি বলিয়া মনে হইল না। দেখিয়া বোধ হইল ঘন কৃষ্ণ মেঘের ভিতর বিজলি খেলিয়া গেল। সেই চকিত বিদ্যুতের আলোকে আমার বোধ হইল আমার 17 বৎসরের আলোকহীন উজ্জ্বলতাহীন যৌবনের রুদ্ধ কক্ষে কে যেন বাতি জ্বালিয়া আলোকিত করিয়া গেল। 3 দিন পরে ভবেশবাবুর বাড়ি হইতে বিদায় লইয়া গাড়িতে গিয়া উঠিলাম। কিন্তু দেখিলাম 3 দিনের মধ্যেই আমার মনের মধ্যে একটা ঘোর বিপ্লব উপস্থিত হইয়াছে। বিপ্লবের কারণও বুঝিলাম, ফলও ভোগ করিতে লাগিলাম। কিন্তু মন সংযত করিবার পক্ষে কোনো যুক্তি কাজে লাগাইতে পারিলাম না। রক্তমাংসে শরীর ভেদ করিয়া যে ছুরিকা মনের উপর দাগ বসাইয়া যায়, তাহার তীক্ষ্ণতা একটি মুহূর্তেই হৃদয়ঙ্গম করিয়াছি। রমণীকে ভুলিতে পারিলাম না। বাড়ি ফিরিয়াও রমণীর কথাই মনে জাগিতে লাগিল। সপ্তাহের পর সপ্তাহ কাটিয়া গেল। মনকে নানা কার্যে নিযুক্ত রাখিবার জন্য কত চেষ্টা করিলাম, কোনো ফল হইল না। নিজের মনের সঙ্গে যুদ্ধ করিয়া পরাজিত ও অবসন্ন হইলাম। 1 মাসও উত্তীর্ণ হইল না, আমি সুরবালাকে দেখিতে আবার ভবেশবাবুর বাড়ি চললাম। সত্যিই কি সুরবালাকে দেখিতে? সুরবালার বিবাহের পর 1 বৎসরের মধ্যে তাহাকে দেখিতে যাই নাই, সে কথাও মনে পড়িল। আত্মসুখের জন্য আমাকেও আত্মপ্রবঞ্চনার দাসত্ব করিতে হইল। সেদিন প্রথমেই বাহিরের ঘরেই ভবেশবাবুর সঙ্গে আমার আলাপ হইল। তাহার পর ভবেশবাবু অন্দরে যাইবার জন্য উঠিলেন। গল্প করিতে করিতে চলিলেন। আমি তাহার অনুসরণ করিলাম। লজ্জা আসিয়া প্রতি পদে বাধা দিতে লাগিল। ভবেশবাবু আমাকে লইয়া একেবারে তাহার শয়নকক্ষে উপস্থিত হইলেন। রমণী তখন টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া কি একখানি বহি পড়িতেছিল। দরজার সম্মুখে আমি, ভবেশবাবু ভিতরে। রমণী পলাইতে না পারিয়া হাঁপাইয়া উঠিল, মুখখানি অবনত করিল। আমি একবার তাহার মুখের দিকে চাহিলাম। তাহাতে এমন একটা সলজ্জ কোমলতা মাখানো ছিল যে আমার নূতন করিয়া মনে হইল এই অপরূপ সুন্দরী রমণী বিধবা। বিধাতার একই বিচার। সেদিন আমাদের পরিচয় মাত্র। ক্রমে অধিক আলাপে রমণীর সংকোচ দূর হইল। আমার নিকট তাহার কুণ্ঠিত ভাব রহিল না। আমি মধ্যে মধ্যে সুরবালাকে দেখিতে যাইতাম। আমাকে দেখিয়া রমণী কোনো প্রকার হর্ষ প্রকাশ করিত না। নিজের গাম্ভীর্য দ্বারা আপনাকে অবগুণ্ঠিত রাখিবার চেষ্টা করিত। কিন্তু তাহার নয়নের ব্যাকুলতা সে লুকাইতে পারিত না। অন্যমনস্ক ঢাকিবার জন্য তাহাকে জোর করিয়া সকল কাজে মন দিতে হইত। 5-6 মাস পরে কথায় কথায় রমণীর কাছে আমার মনের ভাব প্রকাশ করিলাম। রমণী ধীরভাবে সকল কথা শুনিল। কোনো উত্তর না করিয়া মাথা নিচু করিয়া চলিয়া গেল। যাইবার সময় কেবল সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেল। শরীর অবসন্ন, মন ভারাক্রান্ত, কোনো কর্মে উৎসাহ নাই। বাবা আমাকে দার্জিলিং পাঠাইলেন। রামচরণ আমার শুশ্রূষার জন্য সঙ্গে চলিল। দিনকতক বাড়ির কোনো খবর পাই নাই। শেষে এক প্রিয় বন্ধুর পত্রে অবগত হইলাম বাবার হাতে কাজকর্ম বড় মন্দা। তিনি আমার বিবাহের জন্য একটি সুন্দরী মেয়ে খুঁজিতেছেন। বন্ধুর পত্র পাঠ করিয়া একটু হাসিলাম। রামচরণ আমার কাছেই দাঁড়াইয়াছিল। সে আমার হাসি দেখিয়া জিজ্ঞাসা করিল, পত্রে কোনো সুখবর আছে নাকি খোকাবাবু?
আমি হাসিয়া বলিলাম, বাবা যে আমার বিয়ের জোগাড় করছেন রামচরণ, ফলারটা বুঝি এবার খেলি। রামচরণ হতাশভাবে মাথা নাড়িয়া বলিল, আর ফলার, তোমার যে গতিক দেখিয়া আমার বড়ই ভাবনা হইয়াছে। দিন কতক পরে দার্জিলিংয়ে একখানি পত্র পাইলাম, অপরিচিত অক্ষর। দেখিয়া স্ত্রীলোকের হস্তাক্ষর চিনিতে পারিলাম। আমাকে কে পত্র লিখিল? কতক কৌতুকে কতক আগ্রহে পত্রখানি খুলিলাম। দেখিলাম পত্র শেষে রমণীর স্বাক্ষর। রমণী আমাকে পত্র লিখিয়াছে। কখনো মনে করি নাই রমণীর নিকট হইতে পত্র পাইব। পত্রখানি এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিলাম। অনাথবাবু, দাদাকে পত্র লিখিয়াছ তাহা পড়িয়াছি। তোমার শরীরের এখন যেরকম অবস্থা, তাহাতে তোমার কিছুদিন দার্জিলিংয়ে থাকা উচিত। পড়িয়া পড়িয়াই শরীরটা নষ্ট করিয়াছ। বৌদিদি তোমার জন্য বড় ভাবিতেছেন। তুমি ভালো আছো শুনিতে পাইলেই সুখী হইব। দার্জিলিংয়ে কতদিন থাকিবে? তোমার মনের অবস্থা শোচনীয় তাহা বুঝিয়াছি। দার্জিলিংয়ে যাইবার পূর্বে আমাকে যে কথা বলিয়াছিলে তাহার কোনো উত্তর পাও নাই। অভাগিনী আমি কি উত্তর দিব? আমি বাল বিধবা, বিবাহের কথা মনে নাই, স্বামীর মুখও মনে পড়ে না। সে কথা মনে না পড়াতে কোনো দুঃখ ছিল না। পিতৃগৃহে আমোদ আহ্লাদেই দিন কাটাইতেছিলাম। সেইভাবেই জীবন কাটাইলেই কি ভালো ছিল না? কিন্তু তাহা কাটিল না। আমি তোমাকে দেখিলাম। না দেখিলেই বোধহয় ভালো ছিল, কিন্তু যাহা হইবার তাহা হইয়াছে। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিবাহ করিতে চাহিয়াছিলে। হিন্দু বিধবার বিবাহ শাস্ত্রসঙ্গত, তাহা আমি অনেকবার শুনিয়াছি, কিন্তু ইহজীবনে বিবাহ হওয়া অসম্ভব। পৃথিবীতে আমার আর সংসারী হওয়া হইবে না। সমাজের ভয়ে এ কথা লিখিতেছি না। কলঙ্কের ভয়ে মানুষ জীবনের সকল কামনা পরিত্যাগ করে না। তথাপি বলিতেছি, সংসারের এপারে আর তোমার সহিত সেভাবে দেখা হইবে না। পরপারের জন্য অপেক্ষা করিতে পারো? যদি পারো তবে আবার দেখা দিও। তাহা কি এতই কঠিন? আমি তো তাহা মনে করি না। রমণী। 2 বার 3 বার পত্রখানি পাঠ করিলাম। রমণী হৃদয়ের রহস্য কিছু বুঝিতাম না। পরাজিত হইয়া লজ্জায় মস্তক অবনত করিলাম। বিপুল চেষ্টায় মন সংযত করিয়া বলিলাম, তাহাই হোক, ইহলোকে এই পর্যন্ত, পরলোকেই আমার শান্তি। ইহলোকের এই গণ্ডিটুকু অতিক্রম করিতে আর কতদিনই বা অপেক্ষা করিতে হইবে? যথা সময়ে রমণীকে সে কথা জানাইলাম। আরও 5 বৎসর কাটিয়া গিয়াছে। ইতিমধ্যে অনেক উমেদার আমাকে তাহাদের কন্যারত্ন সম্প্রদানের প্রস্তাব করিয়া বাবাকে ধরিয়াছিলেন। কেন বিবাহ করিব না সে কৈফিয়ত পিতার কাছে দিলাম না। জলের মতো দিন কাটিতে লাগিল। সব কয়টা দিন একসঙ্গে কাটিলেই বাঁচিতাম। পূর্বের মতো মধ্যে মধ্যে ভবেশবাবুর বাড়ি যাই। রমণী পূর্বের ন্যায় হাসিয়া কথা বলে, গল্প করে, কিন্তু কখনো ভাবান্তর দেখি নাই। আমারও শিক্ষা হইয়াছিল, আমিও কোনোদিন অন্য চিন্তা করি নাই। প্রেমের আকর্ষণ আমাকে রমণীর নিকট টানিয়া আনিত, কিন্তু মোহ সেই দেবীর সম্মুখে আমাকে বিহল করিতে পারিত না। রমণী যখন আমার সম্মুখে আসিয়া দাঁড়াইত, তখন তাহাকে আমার ছায়া বলিয়া অনুভব করিতাম, কিন্তু মনের কোণেও বিন্দুমাত্র পার্থিব কামনার উদয় হইত না। রমণীর দৃষ্টান্তে আমি মন সংযত করিয়াছিলাম। মাস 6 পরে বাবা সংসারের কাজ শেষ করিয়া স্বর্গে গেলেন। মা তো অনেক পূর্বে গিয়াছিলেন। বাড়িতে পরিবারের মধ্যে আমি আর রামচরণ। বাবার মৃত্যুর পর রামচরণ আমাকে বিবাহ করিবার জন্য আর একবার ভালো করিয়া ধরিল। আমার সেই এক উত্তর, একটু নীরব হাসি। বেচারা বৃদ্ধ আমার কথা কি বুঝিবে? ভবেশবাবুই আমার একরকম অভিভাবক হইয়া উঠিলেন। পূর্বেই MA পাশ করিয়াছিলাম। তাহার ইচ্ছা আমি উকিল হই, না হয় ডেপুটিগিরি পরীক্ষা দিই।
সংসারী হইবার জন্য ভবেশবাবু পীড়াপিড়ি করিতে লাগিলেন। আমার প্রিয়তমা ভগিনী সুরবালা আমাকে সংসারে উদাসীন দেখিয়া একটু চোখের জলও ফেলিল। আমি কখনো দেশান্তরে ঘুরিয়া বেড়াই, কখনো বা কয়েক মাস নির্জনে পড়াশোনা করি। জীবন যখন বড় বৈচিত্র্যহীন বলিয়া মনে হয়, তখন ভবেশবাবুর বাড়িতে গিয়া সুরবালার 2 বৎসরের ছেলে বুড়োকে কোলে পিঠে লইয়া আমোদ করি। একদিন অপরাহ্নে বাড়িতে বসিয়া পড়াশোনা করিতেছি, এমন সময় ভবেশবাবুর এক পত্র পাইলাম। 3 দিন হইতে রমণীর জ্বর, বিকারের লক্ষণ প্রকাশিত হইয়াছে। আমি আর স্থির থাকিতে পারিলাম না। সেই দিনই রমণীকে দেখিতে ভবেশবাবুর বাড়ি যাত্রা করিলাম। পরদিন সন্ধ্যার সময় ভবেশবাবুর বাড়িতে উপস্থিত হইলাম। রমণীর শয়নকক্ষে উপস্থিত হইয়া দেখিলাম ভবেশবাবু ও সুরবালার রমণীর শয্যাপ্রান্তে গম্ভীরভাবে বসিয়া আছেন। ডাক্তার আধ ঘণ্টা পূর্বে রমণীকে দেখিয়া গিয়াছেন। জীবনের আশা অতি অল্প, রাত্রি কাটে কিনা সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করিয়া গিয়াছেন। সব কথা শুনিলাম। রমণীর শয্যাপ্রান্তে বিহলভাবে বসিয়া ধীরে ধীরে সকল কথা শুনিতে পাইলাম। আমার বক্ষে রক্তস্রোত স্তম্ভিত হইয়া গেল। ব্যাকুল দৃষ্টিতে আমি একবার ইহলোকের পরপারের সেই যাত্রীর দিকে চাহিলাম। তখন রমণীর সংজ্ঞা বিলুপ্ত। সেই দিন অপরাহ্ন হইতে রমণী অজ্ঞান। আমি মাথায় হাত দিয়া সেই একইভাবে একই স্থানে বসিয়া রহিলাম। সমস্ত দিনের পথশ্রমে দেহ অবসন্ন হইয়াছিল। মানসিক দুশ্চিন্তায় দেহের অবসাদকে আচ্ছন্ন করিয়া ফেলিল। রাত্রি প্রায় 1টার সময় একবার রমণীর জ্ঞান সঞ্চার হইল। মনে হইল চারিদিকে চাহিয়া সে যেন কাহাকে খুঁজিতেছে। পাশ ফিরাইয়া দিলে রমণী আমাকে দেখিতে পাইল। একবার আমার মুখের দিকে চাহিল। তাহার চক্ষে একটি অলৌকিক তীব্র জ্যোতি দেখিতে পাইলাম। ইহলোকের প্রান্তসীমায় সমুপস্থিত মরণাহত কোনো নর বা নারীর চক্ষে তেমন জ্যোতি পূর্বে কখনো দেখি নাই। রমণী অতি ধীরে আমার হাতখানি তাহার উভয় হস্তের মধ্যে টানিয়া লইল। একবার তাহার ওষ্ঠ নড়িল, যেন কি বলিবার চেষ্টা করিতেছিল, কিন্তু কথা ওষ্ঠ অতিক্রম করিতে পারিল না। আমি বাষ্পরুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, রমণী, কথা কহিতে কি বড় কষ্ট হইতেছে? রমণী ক্ষীণ স্বরে বলিল, কষ্ট? না, কষ্ট কিছুই না। আমি চলিলাম, জানি একদিন তুমিও আসিবে। রাত্রি শেষে সব শেষ হইয়া গেল। সুরবালা রমণীর বুকের উপর পড়িয়া কাঁদিতে লাগিল। রমণীর মৃত্যু ছায়া সমাচ্ছন্ন পাণ্ডুর মুখের দিকে আমি আর চাহিতে পারিলাম না। ধীরে ধীরে রাজপথে আসিলাম। আকাশে চাঁদের আলো, বাতাসে ফুলের গন্ধ, বিজন রাজপথ, স্তব্ধ প্রকৃতি যেন নিদ্রা ঘুরে আচ্ছন্ন। আমি উন্মত্তের ন্যায় পথ বাহিয়া চলিতে লাগিলাম। ক্রোশের পর ক্রোশ অতিক্রম করিলাম। ক্রমেই পূর্বাকাশ লোহিত হইয়া উঠিল। চন্দ্রকিরণ মলিন হইয়া গেল। বনান্তরালে বিহঙ্গের পক্ষান্দোলন কর্ণে প্রবেশ করিতে লাগিল। মুক্ত প্রান্তরের উপর দিয়া সুশীতল সমীরণ প্রবাহ নিদ্রাতুর বিশ্বের নিঃশ্বাসের মতো বহিয়া গেল। চরাচর ধ্বনিত করিয়া আমার হৃদয় মথিত করিয়া কেবল একটি কথা আমার কর্ণে প্রবেশ করিতে লাগিল, আর সময় নাই, আমি চলিলাম। যেন রাত্রি উষার রক্তিম অঞ্চলে মুখ ঢাকিয়া বলিতেছে, আর সময় নাই, আমি চলিলাম। আকাশের চন্দ্র পশ্চিম গগনে ঝুঁকিয়া পড়িয়া ম্লান দৃষ্টিতে ধরণীর দিকে চাহিয়া বলিতেছে, আর সময় নাই, আমি চলিলাম। নৈশ বায়ু বৃক্ষপত্র কম্পিত করিয়া শুষ্কপত্র উড়াইয়া খোলা মাঠের উপর দিয়া ছুটিয়া চলিতে চলিতে বলিতেছে, আর সময় নাই, আমি চলিলাম। জীবজগতের শক্তি যেন পূর্ব দিকে অঙ্গুলি প্রসারণ করিয়া অস্ফুট স্বরে বলিতেছে, আর সময় নাই, আমি চলিলাম। আমার জীবনের দিন কবে ফুরাইবে? কবে আমি কথা বলিতে পারিব?
সমস্ত দিন পথে পথে কাটিয়া গেল। আমার ক্ষুধা তৃষ্ণা নাই, পথশ্রমে কষ্ট নাই। আমি রাত্রি শেষে গৃহে ফিরিলাম। দ্বারে আঘাত করিতেই রামচরণ উঠিয়া দ্বার খুলিয়া দিল। আমাকে দেখিয়া সে স্বপ্নাবিষ্টের মতো বলিয়া উঠিল, খোকা বাবু, এত রাত্রে তুমি কোথা হইতে আসছ? খবর সব ভালো তো? রামচরণ প্রদীপ জ্বালিল। দেবালোকে রামচরণ আমার মুখ দেখিয়া 2 হাত সরিয়া গেল। স্তম্ভিতের মতো ক্ষণকাল আড়ষ্টভাবে দাঁড়াইয়া রহিল। শেষে ব্যাকুলভাবে বলিল, খোকাবাবু, তোমার অবস্থা কেন? কি হয়েছে খোকাবাবু? আমি আর স্থির থাকিতে পারিলাম না। রামচরণকে সকল কথা, আমার জীবনের গুপ্ত ইতিহাস বলিয়া হৃদয়ভার লঘু করিলাম। আমার কথা শুনিয়া রামচরণ কাঁদিয়া ফেলিল, কথা কহিতে পারিল না। আমি হাত পা ধুইয়া শয্যায় পড়িয়া এপাশ ওপাশ করিতে লাগিলাম। প্রভাতের কিছু পূর্বে বোধ করি একটু তন্দ্রা আসিয়াছিল। তন্দ্রা ঘরে স্বপ্ন দেখিলাম, রমণী আমার শিয়রে দাঁড়াইয়া বলিতেছে, আর সময় নাই, আমি চলিলাম। চক্ষু মেলিয়া দেখিলাম, উন্মুক্ত গবাক্ষ পথে অরুণের রক্তিমালোক আমার শয়নকক্ষে প্রবেশ করিয়াছে। বৃদ্ধ রামচরণ আমার শিয়রে বসিয়া সস্নেহে আমার মস্তকে হাত বুলাইতেছে। জীবনটাকেই স্বপ্ন বলিয়া মনে হইল। বাড়িতে আর মন টিকিল না। বাড়িতে চাবি লাগাইয়া দাস দাসীদের বিদায় দিয়া আমি দেশ ভ্রমণের আয়োজন করিলাম। মূল্যবান জিনিসপত্র যাহা কিছু ছিল সমস্ত সুরবালার কাছে পাঠাইয়া দিলাম। কোম্পানির কাগজ, অলঙ্কারপত্র, পৈতৃক সম্পত্তি দলিলাদি সমস্ত সুরবালাকে দান করিলাম। সঙ্গে সঙ্গে তাহাকে জানাইলাম, সংসারের সহিত আমার আর কোনো সম্বন্ধ নাই। যে কয়টি দিন পৃথিবীতে থাকিতে হইবে দেশ পর্যটন করিব। রামচরণ স্বয়ং সমস্ত জিনিস ও আমার পত্র সুরবালাকে দিয়া আসিল। কিছু টাকা করি ও রামচরণকে সঙ্গে লইয়া আমি 1 সপ্তাহ মধ্যে দেশ ত্যাগ করিলাম। রামচরণকে সুরবালার কাছে গিয়া থাকিবার জন্য আদেশ করিয়াছিলাম, কিন্তু সে আমার হুকুম তামিল করে নাই। সজল চোখে বলিয়াছিল, খোকাবাবু, আমি তোমাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছি। এমন কি অপরাধ করিয়াছি যে এত কঠিন দণ্ড দিতে চাও? বিদেশে তোমাকে দেখিবে শুনিবে কে? এ বুড়োকে ছাড়িয়া যাইও না। তাই রামচরণ সেই দিন হইতে ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে ফিরিতেছে। আজ আমি স্বদেশ হইতে বহু দূরে পর্বতের নিভৃত বক্ষের একটি ক্ষুদ্র বাংলোয় আশ্রয় গ্রহণ করিয়াছি। আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা পূর্ণ হইবার আর কত বিলম্ব তাহা জানি না, কিন্তু আর কতকাল এমন লক্ষ্যহীনভাবে শ্রান্ত জীবনভার বহিয়া পথে পথে ঘুরিয়া বেড়াইব? রমণীর সেই অন্তিম কথা দিবানিশি আমার কানে আসিয়া বাজিতেছে। আজও এই দিবা অবসানে আমার দুর্গম গিরিপ্রান্তে আমার এই ক্ষুদ্র রুদ্ধদ্বার শয়নকক্ষে জগতের পরপ্রান্তবাসিনী আমার জীবন মরণের সাধনার ধন, আমার ইহলোকের আলোক ও পরলোকের অবলম্বন, আমার উভয় লোকের সর্বস্ব প্রেমময়ী ধৈর্যময়ী মহিমাময়ী রমণীর সেই আশ্বাসবাণী ওই আর্দ্র বায়ুহিল্লোলে ও বৃষ্টির ঝরঝর শব্দে ভাসিয়া আসিয়া আমার কর্ণে প্রবেশ করিতেছে। আমার দেহ কণ্টকিত, চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিতেছে। আমার মনের ভাব মুখে প্রকাশিত না হোক, আমার অন্তরের ভাব অন্তরে অনুভব করিয়াই বৃদ্ধ রামচরণ আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, খোকাবাবু, এ পাহাড় মুলুকে আর ভালো লাগে না, চলো দেশে যাই। আমি হাসিয়া বলিলাম, যেতে হবে রামচরণ, দেশেই যাব, বোধ করি তার আর বেশি বিলম্ব নাই, কিন্তু এবার তোমাকে ফেলে একাই যাব। রামচরণ বোধহয় কথাটা বুঝিল, হাসিয়া বলিল, খোকাবাবু, আমি আগে যাব। আমি না গেলে তোমার জন্য সংসার সাজিয়ে রাখবে কে? এ বুড়োকে ছেড়ে তোমার একদণ্ডও চলবে না যে।
শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।